আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস। কী নিয়ে আলোচনা করব? অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস। এখানে আমাদের প্রথমে যে জিনিসগুলো জানতে হবে যে রিসিভেবলস কী আসলে। রিসিভেবলস হলো মূলত প্রাপ্য বা প্রাপ্যসমূহ, আর এটা আমাদের জন্য হলো একটা চলতি সম্পদ। রিসিভেবলস কি? রিসিভেবলস হলো মূলত আমাদের জন্য একটা চলতি সম্পদ। এখন এটার মধ্যে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হলো জার্নাল লাগবে, এরপরে খতিয়ান লাগবে, লেজার লাগবে আর কি। এরপরে হচ্ছে তোমার ব্যালেন্স শিটে দেখাতে বলতে পারে যে রিসিভেবলসের বা কারেন্ট অ্যাসেটগুলো কোনগুলো যাবে। এই বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টার থেকে জানতে চাইবে। এখন আসে আমরা প্রথমে একটু দেখি কয়েকটা থিওরি কোশ্চেন। তোমরা এগুলা মাস্ট পড়বা। এরপরে হলো বই থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিও, যে শ্রেণী বিভাগ কী বা এরকম কিছু দেখে নিও। হ্যাঁ, তোমাদেরকে দেখলেই মনে হবে যে এটা ইম্পর্ট্যান্ট বা ওইটা ইম্পর্ট্যান্ট এরকম। যেমন এখানে আমাদের অ্যাট ফার্স্টে যে কোনো চ্যাপ্টার শুরু করতে হলে লাগবে রিসিভেবলস। অর্থাৎ এটা কি, আমরা যে চ্যাপ্টারটা শিখতেছি আসলে এটা কি, সেটার জন্য অ্যাট ফার্স্ট ডেফিনেশন অফ রিসিভেবলস, অর্থাৎ রিসিভেবলসের সংজ্ঞা। এরপরে 2 নাম্বার হচ্ছে ডেফিনেশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলের সংজ্ঞা দাও। এরপরে 3 নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টিং রিসিভেবলস, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলসের ক্লাসিফিকেশনগুলো কী কী, শ্রেণী বিভাগ আর কি। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, থিওরি কোশ্চেনে এগুলো আসতে পারে, তো সেই জন্য এগুলো দেওয়া হয়েছে। যেমন আমরা যদি দেখি 1 নম্বরে ডেফিনেশন অফ রিসিভেবলস। রিসিভেবলস আর ক্লেমস হেড অ্যাগেনস্ট কাস্টমার অ্যান্ড আদার্স ফর মানি, গুডস অর সার্ভিসেস। কি বলছে? ডেফিনেশন বলতে বোঝায় পণ্য বা সেবার জন্য খরিদ্দার এবং অন্যদের বিপরীতে যে দাবিসমূহ আছে সেটাই হলো প্রাপ্যসমূহ। কি বলছি? পণ্য বা সেবার জন্য খরিদ্দার এবং অন্যদের বিপরীতে দাবিসমূহই হচ্ছে প্রাপ্যসমূহ। অর্থাৎ পণ্য বা সেবার বিপরীতে অন্যদের কাছে যে প্রাপ্যসমূহ যা বা পাওনা তুমি অন্যদের কাছ থেকে পাবা, এটাই হচ্ছে মূলত তোমার প্রাপ্যসমূহ বা রিসিভেবলস। যেমন তুমি কারো কাছে একটা পণ্য বিক্রি করছো, তাহলে এখন তোমার কি বৃদ্ধি পাবে? দেনাদার বৃদ্ধি পাবে। তার মানে তুমি বিক্রি করার ফলে তুমি যখন বাকিতে বিক্রি করবা, বাকিতে বিক্রি করলে কি হয়? তুমি ওর থেকে টাকা পাবা, অর্থাৎ রিসিভেবলস। তুমি পাওনাদার, অর্থাৎ ওর থেকে তুমি প্রাপ্য এখন টাকা পাবা। এটাই হলো আর কি মেইনলি রিসিভেবলস। এরপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। কি বলছে? হোয়েন সেলার রিসিভস ওরাল প্রমিস ফ্রম বায়ার টু সেল প্রোডাক্ট or service on credit, then the oral promise is called the accounts receivables. কি বলছে? when seller receives oral promise, যখন সেলার মৌখিক চুক্তিতে রিসিভ করে বা মৌখিক কথা রিসিভ করে, বা প্রমিস মানে কি? কথা দেওয়া আর কি, মৌখিক কথা বা চুক্তি আমরা বলতে পারি। যখন সে এভাবে বলে যে আমি আপনাকে এটা দিব, বা মৌখিকভাবে আর কি তোমাকে কথা দেওয়া, আর সেটা যদি রিসিভ করে ফ্রম বায়ার, কার থেকে? বায়ার থেকে, টু সেল প্রোডাক্ট, পণ্য বিক্রি করতে, অর সার্ভিস, প্রোডাক্ট অর সার্ভিস অন অ্যাকাউন্ট, বাকিতে, দেন দ্য ওরাল প্রমিস, তারপরে এই ওরাল প্রমিস বা মৌখিক কথা দেওয়াটাই হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল, ইজ কল্ড অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কি? মৌখিকভাবে কথা দেওয়া। আর নোটস রিসিভেবল কি? নোটস রিসিভেবল হচ্ছে তোমার লিখিত চুক্তি, এটা হচ্ছে তোমার মৌখিক, আর নোটস রিসিভেবল হচ্ছে তোমার লিখিত চুক্তি। দুইটা প্রায় সেম, জাস্ট এখানে হবে কি তোমার ওরালের জায়গায় হবে তোমার লিখিত, রিটেন রেকর্ড বা রিটেন প্রমিস, এভাবে আর কি হবে। অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল আর নোটস রিসিভেবলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে তোমার মৌখিক চুক্তি, আর নোটস রিসিভেবল হচ্ছে তোমার লিখিত চুক্তি বা রিটেন রেকর্ড বা রিটেন প্রমিস বা রিটেন এগ্রিমেন্ট, এটা আর কি। ফ্রম বায়ার টু সেল প্রোডাক্ট অর সার্ভিসেস অন ক্রেডিট, বাকিতে, যখন বাকিতে বিক্রি করবে বা বাকিতে করবে, তখনই তো মেনলি আসে তোমার লিখিত হোক মৌখিক হোক, যে আমি আপনাকে টাকা দিয়ে দেবো, আমি আপনার থেকে প্রোডাক্টটা নিলাম, পরে টাকা দিয়ে দেবে, এরকম আর কি। দেন ওরাল প্রমিস, এই ওরাল প্রমিস বা মৌখিক কথাই হচ্ছে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমরা এখানে এটা জানতে গিয়ে দুইটা জিনিস জানছি, একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, আর একটা হলো নোটস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল হলো মৌখিক চুক্তি বাকিতে বিক্রয় করলে, আর নোটস রিসিভেবল হলে বাকিতে বিক্রয় করলে লিখিত এগ্রিমেন্ট বা রিটেন এগ্রিমেন্ট বা রিটেন প্রমিস।
ক্লিয়ার? এখন আসো 3 নম্বর বলছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল। ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন হলো সংজ্ঞা। আচ্ছা, এটা আমরা এখানে যেভাবে লিখছি, প্রাপ্যসমূহ হলো মেইনলি তোমার 2 প্রকার। কয় প্রকার? প্রাপ্যসমূহ বা রিসিভেবলস হলো 2 প্রকার। একটা হলো ব্যবসায়ী প্রাপ্যসমূহ আর একটা হলো অব্যবসায়ী প্রাপ্যসমূহ। কি? একটা হলো ব্যবসায়ী প্রাপ্যসমূহ আর একটা হলো অব্যবসায়ী প্রাপ্যসমূহ। যেটাকে বলা হয় ব্যবসায়ী প্রাপ্যসমূহ মানে কি ট্রেড রিসিভেবল। ট্রেড মানে কি ক্রয় বিক্রয় বা ব্যবসায়ী প্রাপ্যসমূহ। আর অব্যবসায়ী প্রাপ্যসমূহ মানে কি নন ট্রেড রিসিভেবল। কি? নন ট্রেড রিসিভেবল। এখন আসি ব্যবসায়ী প্রাপ্যসমূহকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাপ্য হিসাবসমূহ বা অ্যাকাউন্টস রিসিভেবল, আর একটা হলো প্রাপ্য নোটসমূহ বা নোটস রিসিভেবল। কি? ব্যবসায়ী প্রাপ্যসমূহ আবার 2টা, একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল আর একটা হলো নোটস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল অলরেডি আমরা এই সংজ্ঞা জানছি, নোটস রিসিভেবলও অলরেডি আমরা এই সংজ্ঞার মাধ্যমে জানছি যে নোটস রিসিভেবল হলো তোমার রিটেন রেকর্ড বা রিটেন এগ্রিমেন্ট। দুইটাই সেম বলতে গেলে, এটা হলো মৌখিক আর এটা হলো রিটেন। সো আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তারপরে বই থেকে আরও একটু বিস্তারিত জেনে নিবা, হ্যাঁ, তাহলে আর কি তোমাদের লিখতে সুবিধা হবে। ওকে, তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। চলো আমরা কি এখন কিছু রিসিভেবলের জার্নাল শিখবো, যে জার্নালগুলো আমরা যদি ফুললি পারি তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তো এই জার্নালগুলো তোমরা একটু দেখো। এখানে 1 নম্বর বলছে বাকিতে পণ্য ক্রয় করা হলে। বাকিতে মানে কি? অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। যদি এখানে ক্রয় কেন, এখানে বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় করা হলো, বাকিতে পণ্য বিক্রয় করা হলো, তাহলে বাকিতে যদি তুমি একটা পণ্য বিক্রি করলে তোমার কাছে কি আসবে বলো তো? বাকিতে বিক্রি করলে তো টাকা আসবে না। বাকিতে বিক্রি করলে তোমার কি বৃদ্ধি পাবে? দেনাদার বৃদ্ধি পাবে। দেনাদার মানে কি? তুমি আরেকজনের কাছ থেকে টাকা পাবে, এটা হচ্ছে তোমার চলতি সম্পদ। তুমি বাকিতে বিক্রি করছো তাহলে তোমার দেনাদার বৃদ্ধি পাবে বা অ্যাকাউন্টস রিসিভেবল। দেনাদারকে ইংলিশে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল, যার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর তোমার থেকে কি চলে যাবে? তোমার থেকে তোমার প্রোডাক্ট চলে যাবে, অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ আয় বৃদ্ধি আর হলো তোমার দেনাদার বৃদ্ধি। সেলস কেন ক্রেডিট হয়েছে? আমরা জানি যে হিসাব 5 প্রকার। 5 প্রকার হিসাবের মধ্যে হচ্ছে সেলস যদি হ্রাস পায়, সেলস যদি ক্রেডিট হয় তার মানে বৃদ্ধি। সেলস যেহেতু আয়ের বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে সেজন্য এটা ক্রেডিট। আমি একদম গভীরে গেছি আর কি, ওই যে তোমার হিসাবের মধ্যে যেগুলো আমরা 9-10-এ শিখছিলাম। তো সেজন্য আমাদের সেলস ক্রেডিট। দেনাদার বৃদ্ধি পাইছে ডেবিট, আর হলো বিক্রয় হিসাব ক্রেডিট সেলস। এরপর আসো বাকিতে সেবা দেওয়া হলো। বাকিতে যদি তুমি সেবা দাও, তুমি বাকিতে সেবা দিলে তোমার কি বৃদ্ধি পাবে? অবশ্যই অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার বৃদ্ধি পাবে। বাকিতে সেবা দিলে কি বৃদ্ধি পাবে? দেনাদার বৃদ্ধি পাবে। সো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর যেহেতু সেবা একটা আয়, সো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আয় হ্রাস পাওয়া মানে কি? আয় ক্রেডিট মানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ আয় বৃদ্ধি পাওয়া। আয় ক্রেডিট মানে আয় বৃদ্ধি পাওয়া। আর অ্যাকাউন্টস রিসিভেবল মানে তোমার চলতি সম্পদ বৃদ্ধি পাওয়া, দেনাদার বৃদ্ধি পাওয়া। দেনাদার হলো একটা চলতি সম্পদ। সো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 3 নাম্বার হচ্ছে দেনাদার থেকে অর্থ আদায় হলে। এই যে তুমি বাকিতে বিক্রয় করছো, এই যে মনে করো বাকিতে বিক্রয় করছো, তখন কি হয়েছে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখন সে টাকা তুমি আদায় করছো, এখন সে টাকা আদায় হলে তুমি টাকা নগদে পাইছো না, তাহলে নগদে পাইলে কি হবে? ক্যাশ ডেবিট। ক্যাশ মানে নগদ, ক্যাশ ডেবিট। আর হলো দেনাদার হিসেব ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। অর্থাৎ আগে অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ছে, এখন তোমার যেহেতু টাকা আদায় করা হয়ে গেছে, সো এখন অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে। একদিকে সম্পদ বাড়বে, আরেকদিকে সম্পদ কমবে, অর্থাৎ দেনাদার কমে গিয়ে তোমার নগদ অর্থ আদায় হচ্ছে। ওকে, এরপরে আসো 4 নম্বরে, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। তুমি পণ্য বিক্রয় করছো, সে পণ্য ফেরত আসছে, তার মানে বিক্রয়কৃত কিছু পণ্য ফেরত আসছে না, সেজন্য এটা হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। রিটার্ন মানে কি? ফেরত। তো সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স হচ্ছে ডেবিট, অর্থাৎ বিক্রয় ফেরত ডেবিট। আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট। কার থেকে ফেরত আসছে? দেনাদার থেকে, যিনি তোমার থেকে বাকিতে পণ্য ক্রয় করছিল।
সে এখন কিছু পণ্য ফেরত দিয়েছে, তার মানে তোমার নগদ দেনাদার কিন্তু কমতেছে। যখন বাকি দিয়ে বিক্রি করছো তখন তোমার দেনাদার বাড়ছে। এখন কিন্তু যেহেতু কিছু পণ্য সে ফেরত দিয়ে দিছে, তার মানে তোমার কিন্তু দেনাদার কমতেছে, দেনাদারও কিছু কমতেছে, অর্থাৎ টাকা কমতেছে। সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর বিপরীত হচ্ছে যেহেতু সেলস রিটার্ন বা প্রোডাক্ট ফেরত আসছে সেজন্য এটা ডেবিট। তোমার গুদামে প্রোডাক্ট ফেরত আসলে ডেবিট হবে না, তোমার বাড়ছে না, সো ডেবিট। এখন আসো 5 নম্বরে, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড এর মাধ্যমে বিক্রয় করা হলে। ভিসা কার্ড আর মাস্টার কার্ডের মাধ্যমে যদি বিক্রয় করা হয় তাহলে সেলস ক্যাশ ডেবিট আর হলো সার্ভিস চার্জ অ্যাকাউন্টস ক্রেডিট। অর্থাৎ ভিসা কার্ড আর মাস্টার কার্ডের মাধ্যমে বিক্রয় করা হলে ওরা একটা চার্জ কাটে, হ্যাঁ, চার্জ কাটে, সেজন্য এটা ক্যাশ ডেবিট হয়। আর হলো সার্ভিস চার্জ অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওকে, এরপরে আসো ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা হলে। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় মানে কি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, সার্ভিস চার্জ এক্সপেন্স ক্রেডিট, এরপরে হচ্ছে সেলস ক্রেডিট। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা মানে কি তোমার বাকিতে বিক্রয় করা। সো এটা করছে কি বাকিতে বিক্রয় করছে, কিন্তু কিভাবে করছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখন ক্রেডিট কার্ডের একটা চার্জ আছে না, সে চার্জটাকে ওরা নেবে না। সো সেজন্য যেহেতু বাকিতে বিক্রয় করছে দেনাদার বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। এরপরে সার্ভিস চার্জ এক্সপেন্স হবে তোমার ক্রেডিট। এরপরে হচ্ছে সেলস হবে তোমার আচ্ছা, এখানে সার্ভিস চার্জ এক্সপেন্স কেন ক্রেডিট হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। কারণ মনে করো তুমি বাকিতে কার্ডের মাধ্যমে বিক্রয় করছো, হ্যাঁ, কার্ডের মাধ্যমে বিক্রয় করছো, কিন্তু এখন তো তুমি এখানে টাকা দেওনি, টাকা না দিলে এখানে কি সার্ভিস চার্জ এক্সপেন্স আসবে? সার্ভিস চার্জ এক্সপেন্স আসবে না। সেজন্য এখানে সার্ভিস চার্জ এক্সপেন্স ক্রেডিট হয়েছে। কারণ তুমি যদি ডেবিট কার্ড দিয়ে ক্রয় করতে তখন ওরা সাথে সাথে সার্ভিস চার্জ কেটে নিতে পারতো, কিন্তু এখন তো তুমি ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে ক্রয় করছো, বাকিতে ক্রয় করলে তোমার তো সবে বাকি, সেক্ষেত্রে তোমার তো এখানে সার্ভিস চার্জ নাই। ওকে, সেজন্য এটা কি হবে, ক্রেডিট হবে। এরপরে সেলস ক্রেডিট, যেহেতু বিক্রয় করছো সেলস ক্রেডিট। এরপরে আসো বাকিতে বিক্রয় করে প্রাপ্য বিল পাওয়া গেলে বা নোটের স্বীকৃতি পাওয়া গেলে। কি বাকিতে বিক্রয় করে প্রাপ্য বিল পাওয়া গেলে বা নোটের স্বীকৃতি পাওয়া গেলে, এটা হবে নোটস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। বাকিতে বিক্রয় করছো প্রাপ্য বিল বা নোটে, প্রাপ্য বিলের আরেক নাম কি, নোট, বা নোটে স্বীকৃতি পাওয়া গেলে নোটস রিসিভেবল ডেবিট। যদি এখানে প্রাপ্য বিল বা নোট না বলতো, বিল বা নোট না বলতো, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল হতো। যেহেতু নোট বা বিল বলছে, সো এটা নোটস রিসিভেবল ডেবিট হবে। আর সেলস ক্রেডিট হবে, যেহেতু বাকিতে বিক্রয় করছে সেলস ক্রেডিট হবে। ওকে, 8 নম্বরে আসো দেনাদারের নিকট থেকে প্রাপ্য বিলের স্বীকৃতি পেলে বা প্রাপ্য নোট পেলে। দেনাদারের নিকট থেকে প্রাপ্য বিলের স্বীকৃতি বা প্রাপ্য নোট পেলে, তুমি নোট পাইছো তাহলে তোমার নোট রিসিভেবল ডেবিট, একটা নোট রিসিভ করছো তাহলে এটা নোট রিসিভেবল ডেবিট না। এরপরও হচ্ছে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। কার থেকে তুমি এই নোটটা পাইছো, দেনাদার থেকে। দেনাদার মানে কি, অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, তার থেকে তুমি কি পাইছো, প্রাপ্য বিল পাইছো। প্রাপ্য বিলকে ইংলিশে কি বলা হয়, নোট রিসিভেবল। তো যেটা পাইছে সেটা ডেবিট। একদিকে সম্পদ বাড়তেছে, আরেকদিকে সম্পদ কমতেছে। নোটস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 9 নাম্বারে আসো মেয়াদ পূর্তিকালে সুদসহ নোটের টাকা পাওয়া গেলে। কি, মেয়াদ পূর্তিকালে, মনে করো তোমার মেয়াদ শেষ, তুমি যে করছো বিক্রয় করছো, সে টাকা এখন মেয়াদ পূর্তিতে টাকা পাইছো। অর্থাৎ তুমি 5 মাসের টাইম দিছো, তো এখন 5 মাস শেষ, এখন তুমি সে টাকা পাইছো। তো সে টাকা পাইলে তোমার কাছে নগদ টাকা আসতেছে। কিসের টাকা, এটা নোটের টাকা, এটা মাথায় রাখতে হবে। নোট যদি না বলো তখন আমাদের আসে অ্যাকাউন্টস রিসিভেবল, আর যদি নোট বলে তখন আসে নোট রিসিভেবল, এটা মাথায় রাখবা। তাহলে তোমার ক্যাশ ডেবিট, তোমার কাছে নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। আর নোট রিসিভেবল মানে কি, নোট রিসিভেবল হচ্ছে ক্রেডিট। কারণ এখন তো তুমি নগদ টাকা পেয়ে যাচ্ছ, কী পাচ্ছ, নগদ টাকা। এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, অ্যাকাউন্টস রিসিভেবল আমরা কখন ডেবিট করি, যখন বৃদ্ধি পায়। সো অ্যাকাউন্টস রিসিভেবলের জায়গায় জাস্ট হচ্ছে নোট রিসিভেবল। কারণ কি, এটা হচ্ছে নোটের মাধ্যমে, দুইটা বলতে পারো সেম, কিন্তু এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা হচ্ছে নোট রিসিভেবল। আমি বোঝানোর জন্য বলতেছি, কিন্তু মনে করো দুইটাই সেম। এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা নোট রিসিভেবল। এখন নোট অ্যাকাউন্টস রিসিভেবল তোমার বৃদ্ধি পাইলে তুমি ডেবিট করো। এখন যেহেতু তোমার
এটা কমে যাবে। এখন মানে তুমি যে বিক্রয় করছো সে টাকা পেয়ে গেলে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে না? ঠিক একইভাবে যেহেতু তুমি এখানে টাকা পেয়ে গেছো, সো নোট রিসিভেবল কমে যাবে এখান থেকে, সেই জন্য নোট রিসিভেবল ক্রেডিট। আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট কী হবে? সুদ সহ যেহেতু। ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট মানে কি? বৃদ্ধি, সুদের টাকা বৃদ্ধি বা সুদ তুমি পাইছো সেজন্য। আয় হ্রাস মানে কি? আয় ক্রেডিট মানে হচ্ছে বৃদ্ধি, আর আয় ডেবিট মানে হচ্ছে হ্রাস। সো আয় ডেবিট ক্রেডিট মানে হচ্ছে তোমার টাকা বৃদ্ধি পাইছে, সুদ সহ টাকা পাইছো। ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট, আর হলো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ওকে, এরপরে আসো 10 নাম্বার, প্রাপ্য নোটের উপর সুদ বকেয়া হলো। সুদ বকেয়া হলো তোমার কী হবে? ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। সুদ বকেয়া হয়েছে, সুদ বকেয়া হলো তোমার ইন্টারেস্ট রিসিভেবল হবে। যখন তোমার আমরা বলছি যে দেনাদার নিকট থেকে প্রাপ্য বিলের স্বীকৃতি পাইছে, তখন হচ্ছে নোটস রিসিভেবল। কি? প্রাপ্য বিল বা নোট, যখন প্রাপ্য নোট বা প্রাপ্য বিল তখন আসে নোট, যখন তোমার কিছু না বলে তখন আসে অ্যাকাউন্টস রিসিভেবল। আর যখন প্রাপ্য নোট হয় তখন হয় নোটস রিসিভেবল। আর যখন সুদ বকেয়া হবে তখন হবে ইন্টারেস্ট রিসিভেবল। ক্লিয়ার? যখন সুদ বলবে তখন হবে ইন্টারেস্ট রিসিভেবল। অর্থাৎ আয় যখন বকেয়া হয় সেটা চলতি সম্পদ। আয় বকেয়া মানে কি? চলতি সম্পদ। আর আয় অগ্রিম মানে হচ্ছে তোমার দায়, চলতি দায়। অর্থাৎ তুমি আয় করছো কিন্তু টাকাটা এখনো হাতে পাওনি, তার মানে এটা তোমার চলতি সম্পদ বা দেনাদার বা হচ্ছে তোমার বকেয়া আয়। এটা কি? এই যে প্রাপ্য নোটের উপর সুদ বকেয়া, এটা হচ্ছে বকেয়া আয় তোমার জন্য, বকেয়া সুদ। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, দেনাদার বৃদ্ধি পাবে। আর একটা হলো তোমার ইন্টারেস্ট রেভিনিউ, যেহেতু আয় বৃদ্ধি পাবে। একদিকে চলতি সম্পদ বৃদ্ধি পাবে ইন্টারেস্ট রিসিভেবল, আরেকদিকে তোমার আয় বৃদ্ধি পাবে ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ওকে, সো আশা করছি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 11 নম্বর বলছে, নির্ধারিত তারিখে দেনাদার যদি নোটের মূল্য পরিশোধে ব্যর্থ হয় বা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয় তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। দেখো এখানে আমাদের কি বলছেন? নির্ধারিত তারিখে দেনাদার যদি নোটের মূল্য পরিশোধে ব্যর্থ হয়, দেনাদার যদি নোটের মূল্য দিতে না পারে, পরিশোধ করতে না পারে বা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়, তাহলে কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, নোটস রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। তো এগুলা তোমরা লাস্ট একটু দেখে রাখো, আমরা যখন আবার ম্যাথ করবো ম্যাথের সময় তোমরা এগুলো আরও ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবা। কিংবা আমরা এখানে অনেক জার্নাল শিখতেছি, সবগুলোকে কাজে লাগবে না, পরীক্ষায় আমাদের 3-4টা করে কাজে লাগবে হাইস্ট। সো সেজন্য এত প্যারা নেওয়ার কিছু নেই, জাস্ট এগুলো একটু বুঝে রাখো, ম্যাথের সময় দেখবে আরও ইজি লাগবে। 12 নম্বর বলছে, প্রাপ্য নোট ব্যাংক বা দালালের কাছে বার্তা করা হলে ক্যাশ ডেবিট, এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স বা ডিসকাউন্ট ডেবিট, এরপরে নোটস রিসিভেবল ক্রেডিট। এরপরে আসো 13 নম্বর, অনাদায়ী পাওনা ধার্য করা হলে ডিরেক্ট মেথড। অনাদায়ী পাওনা ধার্য করা হলে ডিরেক্ট মেথড হবে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। কি? অনাদায়ী পাওনা মানে কি? অনাদায়ী পাওনা হচ্ছে কুঋণ। মনে রাখতে হবে, কুঋণ বা অনাদায়ী এটার আরেক নাম হচ্ছে কুঋণ। কুঋণ বা অনাদায়ী পাওনা হচ্ছে নিশ্চিত ক্ষতি। কি? নিশ্চিত ক্ষতি। মনে করো তুমি কারো কাছ থেকে 10 লাখ টাকা পাও, এখন সে তোমাকে 50,000 টাকা আর দিবে না, তুমি এটা শিওর হয়ে গেছো, তুমি শিওর হয়েছো যে সে তোমাকে 50,000 টাকা আর দিবে না, অর্থাৎ এটা একদমই দিবে না। আবার আরেকটা হচ্ছে সঞ্চিতি। সঞ্চিতি হচ্ছে তুমি চিন্তা করে রাখছো সে 50,000 টাকা দিবে না, কিন্তু সে দেয়নি হচ্ছে 20,000 টাকা। কত দেয়নি? 20,000 টাকা। ওইটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতিতে। হ্যাঁ, ওইটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতিতে তুমি চিন্তা করে রাখছো, সঞ্চিতি ধরে রাখছো এত টাকা, কিন্তু দেয়নি এত টাকা। কিন্তু অনাদায়ী পাওনা বা কুঋণ হচ্ছে তোমাকে এটা ও দিবেই না, কোনো সঞ্চিতি না, এটা ও তোমাকে দিবেই না, তুমি ফুল শিওর। তো এটাই হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স বা কুঋণ খরচ ডেবিট, আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। যেহেতু তুমি টাকা পাও কার কাছ থেকে? দেনাদার থেকে, অ্যাকাউন্টস রিসিভেবল, সেজন্য এটা ক্রেডিট। ওর থেকে আর টাকা পাবা না, সেজন্য এটা ক্রেডিট। এরপরে আসো অনাদায়ী পাওনা সঞ্চিতি পদ্ধতি। এটা করছি আমরা ডিরেক্ট মেথড, এটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি বা অ্যালাউন্স মেথড। অ্যালাউন্স মেথডে কী হবে? ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ক্রেডিট, বা কুঋণ ডেবিট আর কুঋণ সঞ্চিতি ক্রেডিট। এটার বিপরীতে এটা জমা করে রাখা হয়, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ক্রেডিট। এরপরে আসো 14 এ গেলে 14 বি দেখো। এখন পূর্বের অনাদায়ী পাওনার সঞ্চিতি অবলোপন করা হলে,
পূর্বের যে অনাদায় পাওনা সঞ্চিতি আছে, যেমন এই যে আমরা এখানে কি করছি, অনাদায় পাওনা সঞ্চিতি রাখছি, আমরা এখানে এটার বিপরীতে অনাদায় পাওনা সঞ্চিতি রাখছি। হ্যাঁ, যে এটা কিভাবে, মনে করো 50,000 টাকা সে দিবে না, তুমি জানো 50,000 টাকা সে দিবে না, তুমি জানো। তো পরে সে 30,000 টাকা দেয়নি, 20,000 টাকা দিছে, 30,000 টাকা দেয়নি, 20,000 টাকা দিছে। এখন দেখা গেল পরবর্তীতে তোমার এটা, সেক্ষেত্রে তুমি এটার বিপরীতে এটা জমা করে রাখছিলা যে কুড়িন সঞ্চিতি হিসেবে থাকুক, এরকম আর কি। কিন্তু পরে দেখা গেল কি করছে, এটার মধ্যে সে কিন্তু টাকা দেয়নি, এটা হচ্ছে নিশ্চিত হতে। আর এটা আমরা এটার বিপরীতে রেখে দিয়েছি যে আমি পেতেও পারি হয়তো বা কিছু টাকা এই হিসেবে। তখন এটা কি হয়েছে, ক্রেডিট হয়েছে। কিন্তু এখন সেটা অবলোকন করে দিচ্ছ, মানে এটা আর পাবে না বা এটা ছেড়ে দিচ্ছ, সেক্ষেত্রে এটা এখন কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ডেবিট, আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। কি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, বা কার থেকে তুমি টাকাটা আর পাবা না, দেনাদার থেকে তুমি আর টাকাটা পাবা না, সেজন্য এটা ক্রেডিট হবে। এরপরে 15 নম্বরে হচ্ছে পূর্বের অনাদায় পাওনা আদায় হলে। কি পূর্বের অনাদায় পাওনা আদায় হলে তুমি অনাদায়, ওই যে আমরা বললাম যে ওর থেকে তুমি টাকা পাবে কিনা, পাবে, নাও পেতে পারো বা পেতেও পারো। সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা সঞ্চিতি ধরে রাখছিলাম, অর্থাৎ ইয়ের এগেনস্টে, দেনাদারের এগেনস্টে আমরা একটা সঞ্চিতি সৃষ্টি করে রাখছিলাম যে টাকা পেতেও পারে আবার নাও পেতে পারে। এখন তুমি সে টাকা পাইছো, কী হয়েছে, এখন তুমি সে টাকা পাইছো, অনাদায় পাওনা সে টাকা পাইছো। পাইলে কি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল কার থেকে পাইছো, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। তাহলে এখন বিপরীত কি হবে, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট হবে। এরপর আরেকটা হচ্ছে তোমার ক্যাশ ডেবিট হবে, নগদ টাকা পাইছো, আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। আবার দেনাদার হ্রাস পাইছে, নগদ টাকা পাইছে, দেনাদার হ্রাস পাইছে। মনে রাখতে হবে এই দুইটা হচ্ছে, যদি দেও এই দুইটা দিতে হবে, আদারওয়াইজ অর আরেকটা দিতে পারে, এটা শুধু একটা। যেমন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, তাহলে ডেবিটে ক্রেডিটে কাটা গেল, থাকে কি ক্যাশ ডেবিট আর হলো অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট। ক্যাশ ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট, অর্থাৎ হয় তুমি এই দুইটা জার্নাল দিবা, না হয় এই একটা জার্নাল দিবা। ক্লিয়ার, তোমার যেটা সুবিধা হয় এটা। অর্থাৎ তুমি পূর্বে যে অনাদায়ী পাওনা রেখে দিয়েছো বা পাওনি যে টাকা, এখন সেই টাকা তুমি পাইছো। পূর্বে যে অনাদায় পাওনা তৈরি হয়েছে, অর্থাৎ পাওনি সে টাকা এখন পাইছো, সে টাকা এখন পেলে তোমার দুইটা জার্নালের মধ্যে প্রথমে একটা দিতে হবে। যদি এটা দাও তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল, তুমি কার কাছ থেকে টাকা পাইছো, দেনাদার থেকে টাকা পাইছো, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট কুড়িন সঞ্চিতি ক্রেডিট, ওই যে সঞ্চিতি এখন হ্রাস পাবে, তুমি আগে সঞ্চিতি করে রাখছো, টাকা পাবে না, কিন্তু এখন সে টাকা পাইছো, তাহলে এখন তোমার সঞ্চিতি এটা কমে যাবে, আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার বেড়ে যাবে। আর নগদের ক্ষেত্রে তোমার ক্যাশ ডেবিট হয়ে যাবে, নগদ টাকা পাইছো, আর হলো দেনাদার ক্রেডিট হয়ে যাবে। কার থেকে টাকা পাইছো, অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের থেকে টাকা পাইছো। যদি দাও এই দুইটা দিতে হবে, আর না হয় এই একটা দিতে হবে। তো একটা যদি দাও তাহলে অনাদায় পাওনা পাইছো, মানে তোমার ক্যাশ ডেবিট, তুমি নগদ টাকা পাইছো। আর হলো অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট বা কুড়িন সঞ্চিতি ক্রেডিট, তোমার কুড়িন সঞ্চিতি কমে গেছে। আগে যেহেতু এটার মধ্যে ছিল তুমি পাইবে না, তখন কুড়িন সঞ্চিতি বেড়েছিল। এখন যেহেতু তুমি সে টাকা পাইছো, নগদ টাকা বৃদ্ধি পাইছে, কুড়িন সঞ্চিতি কমে গেছে। ক্লিয়ার? সো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। দেখো এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নাই, এখানে আমরা 15টা জার্নাল দিছি আর কি, কিন্তু এগুলো সব কাজে লাগবে না। জাস্ট তোমরা একটু দেখে রাখো বা কয়েকবার পড়ো। আমরা ম্যাথ করতে গেলে বিষয়গুলো আরও ইজি লাগবে, কিংবা ম্যাথের সময় দেখবে যখন বুঝাই করব, তখন বুঝতে পারবো যে ম্যাথ আসলেও ইজি। সো আমরা দেওয়ার জন্য সবগুলোই দিই যাতে তোমাদের কোনো কিছু মিস না যায়। আর এগুলো পারলে সবগুলো মুখস্থ করে ফেলো, আর না হয় 70-80% হলেও মুখস্থ করে। আর কিছু পড়লে এরপরে মনে করে ম্যাথ করলে দেখবে এগুলো ইজি লাগবে, নিজে নিজেই পারা শুরু করবা। সো আমাদের সাথেই থাকো,
ম্যাথগুলো করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কে কোনোটা না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।